পরে খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা কর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি? না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এদিকে নির্বাচন নিয়ে মহা চক্রান্তের ভয়ানক তথ্য ফাঁস, সরিয়ে দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, বন্ধ করা হচ্ছে নির্বাচন। ব্রেকিং নিউজ, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারি দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ এবং জনাব জিল্লুর রহমান। নির্বাচন হচ্ছে না, কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিল্লুর রহমান। এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা। একটা বিরাট অংশ ভোট চায় না, তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যাক। এই সরাসরি কোর্টে যে কোনো আইনি ফাঁকফোকর দেখিয়ে নির্বাচন বন্ধ করার জন্য আপিল করবে আর কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন স্টে করে দিবে। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন? বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে, ক্রিকেট ইস্যুতে সরকার উপদেষ্টা যখন গোলামীর পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন, দেশের গণমাধ্যমে যখন পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার খবরের সয়লাব, ঠিক তখন ভারতীয় সেনাপ্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোনো উদ্বেগ না থাকা সুর। উল্টো জানালেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বিএনপি বনাম জামাতের লড়াই, কিন্তু ঘটনা আসলে এত সরল নয়। কারণ একটু গভীরে তাকালেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। পরে খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা কর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি? না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। আপনারা দেখেছেন যে সপ্তাহের শুরু গত রবিবার দিন হাইকোর্ট কোর্ট খোলা হলো, কোর্টে একটা রিট জারি করা হয়েছে। রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এই রুলটা কে জারি করেছেন, কারা জারি করেছেন, কেন জারি করেছেন, কি জানতে চেয়েছে একটু বুঝছেন? জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে। প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 28 তারিখ নির্বাচন, অর্থাৎ আজকে 13 তারিখ নির্বাচনের বাকি আছে মাত্র 28 দিন, 12 তারিখে নির্বাচন। তো 15 দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো, তারা কেন করলো এই রুল? এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি? জাতীয় পার্টি না আসলে কি? জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল। হ্যাঁ ভাই, এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে। মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা 3টে আছে, আপনি জাতীয় পার্টিকে ছেলেবেলা মনে করলে হবে না। তো বিএনপি, জাতীয় পার্টি আর জামাত, এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয়? তো এখন কথা হচ্ছে জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে, জামাত সহ জানেন, তারা কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না, প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে যে কোনো ভাবেই হোক না কেন, নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না, নির্বাচন ছাড়া এই ক্ষমতার স্বাদ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে, তারা সেটি বলে আসতেছিল। বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে, সেই জায়গায় কিন্তু তারা হার্ড লাইনে আছে, যত দ্রুত সম্ভব নির্বাচন, সেই বিষয়টি। এখন যদি নির্বাচন হয়, জামাত যদি না আসে নির্বাচন হতে, জাতীয় পার্টি আছে না, বিএনপি কার সাথে খেলবে? জাতীয় পার্টির সাথে খেলবে। জাতীয় পার্টি বিরোধী দল, বিএনপি ক্ষমতায় 14, 18 এবং 24 নির্বাচনের মতো, যেটা জাতীয় পার্টি যখন আসছে। সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে? আসুন একটু আপনাদের বলি যে কেন, কারা কিসের জন্য রিটটা করেছে। গত 9 জানুয়ারি, বুঝলেন, রিট কিন্তু করছে 11 জানুয়ারি। 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে, নাহিদ ইসলাম এনসিপি, তিনি কথাটা বলছেন 10 তারিখ। 9 তারিখ বলছে কি জামাত, 10 তারিখ বলছেন নাহিদ। ঠিক আবার সেই 10 তারিখ চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে। এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে? জামাত জোটের সাথে। আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন এখন সম্ভব না, ইউনূস কেন, ইউনূসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, কেমন নির্বাচন দেবা? তোমার তো পক্ষ আলো দুইটা। সুতরাং কেন এখন
জামাতের আমির বলতেছে, দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী 5 বছর সমন্বিতভাবে দেশ চালাবো। এটা জামাতের আমির বলতেছে। তার মানে কি, তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে। তাই নির্বাচনের দরকার নাই, আসুন বিএনপিকে আহ্বান জানাইতেছে, আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি, জাতীয় সরকার, আমরা 5 বছর সমন্বিতভাবে দেশটাকে চালাই। কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে? সুতরাং আমি আবার আপনাদেরকে, এর আগে আমি প্রায় 7-8 মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেভিল ইউনূসের অধীনে কখনো নির্বাচন হবে না। গত 25 সালের আগস্টের 22 তারিখ চরমনাই পীর কিন্তু একটা কথা বলছিল, প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না। চরমনাই পীর জামাতও বলছিল যে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। সেটাই হতে যাচ্ছে ভাই, হবে না। আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট, এই সময় কেন রিট। সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন, মব সৃষ্টি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিল ইউনূস দিয়ে আসছে। গ্রেপ্তার করে নাই, কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল, সুযোগ সুবিধা তারেককে দিয়ে আসতেছে ডেভিল ইউনূস। তুমি সন্তুষ্ট থাকো না কেন? তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হই, ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওই চরমনাই পীর একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রিত্ব নিয়ে যাক, আমরা ভাগ বাটোয়ারা করে দেশ চালাই, সরকার গঠন করি, দেশ ধ্বংস হোক, জনগণ মরে যাক, এটা কোনো সমস্যা না। সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি, বাংলাদেশে এই শুধু 12 তারিখ কেন, ডেভিল ইউনূসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না। ইভেন অনেক পরিবর্তন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে জানতে পারবেন। খুব সুখবর আগামীতে দিয়ে আসছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানানে, শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এতটুকুই। হতাশ হওয়ার মতো কিছুই নেই, আমাদের এই বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন 10 থেকে 12 দিন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন? বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন 7 সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে, ক্রিকেট ইস্যুতে সরকার উপদেষ্টা যখন গোলামীর পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন, দেশের গণমাধ্যমে যখন পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার খবরের সয়লাব, ঠিক তখন ভারতীয় সেনাপ্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোনো উদ্বেগ না থাকার সুর। উল্টো জানালেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা, দুই দেশের বাহিনীর সাথে বাহিনীর সম্পর্কের কথা। নিশ্চিত করেছেন বাংলাদেশের 3 বাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে সেটি কোনোটি ভারতের বিরুদ্ধে নয়। আবার ভারতের জেনারেল ইঙ্গিতও দিয়েছেন বাংলাদেশের ক্ষণস্থায়ী অন্তর্বর্তী সরকার নিয়ে খুব বেশি বিচলিত নয় ভারত। প্রশ্ন হলো, ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন নিরুদ্বেগের কথা প্রকাশ পেলেও আসলে কি ভারতের কোনো উদ্বেগ নেই? পরপর 2 দিনে গণমাধ্যমের 2টি খবর বরং ভিন্ন বার্তাই দিচ্ছে। প্রথম খবরটি হলো, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও চীনের উপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। দ্বিতীয় খবরটি হলো, চিকেন নেকে নিরাপত্তার জোরদারে বাংলাদেশ লাগোয়া 5 পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত। আবার ভারতীয় সেনাপ্রধান এমন সময় বার্তা দিলেন যখন দিল্লিতে মার্কিন নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর একেবারে প্রথা ভেঙে বক্তব্য দিয়ে ঘোষণা করলেন আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ। নতুন একটি জোটে ভারতকে টানতে চায় যুক্তরাষ্ট্র। একই সময় চীন বিরোধী মন্ত্র নিয়ে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত যোগ দিয়েছেন। সূত্রগুলো বলছে, একই সময় সার্জিও গোরের দিল্লিতে এবং ব্রেন্টের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর খুব শীঘ্রই বাংলাদেশকে ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়ে উঠবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কূটনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশকে ঘিরে ভারতের মধ্যে যে উদ্বেগ সেটির ভিন্ন রূপ দেখা যেতে পারে যদি ভারত ও আমেরিকার মধ্যে যে দূরত্ব তা কমে আসে। একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেও শুল্ক ইস্যুতে সে বন্ধুত্বে দৃশ্যমান ফাটল দেখা গেছে। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের চলছে কূটনৈতিক টানাপোড়েন। ভারতের উপর এরই মধ্যে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, সেই শুল্ক আরো বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। দফায় দফায় আলোচনার পরেও দুদেশের বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত রূপ পায়নি। এমন পরিস্থিতিতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ট্রাম্পের বন্ধু ও বিশেষ দূত সার্জিও গোর। যোগ দিয়ে ভেঙেছেন প্রথা। সাধারণ কূটনৈতিক প্রথা হলো রাষ্ট্রপতির কাছে নথিপত্র জমা পড়ার পরেই জনসমক্ষে কোনো বক্তব্য দেন কোনো দেশের রাষ্ট্রদূত। কিন্তু শুক্রবার দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগেই বক্তব্য দিলেন গোর। গোর বলেছেন, আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ। ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটা আর কোনো দেশের ক্ষেত্রেই নয়। সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় তারা। জানালেন, আন্তর্জাতিক ওই জোটে পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা। প্রশ্ন হলো, যে ট্রাম্প প্রশাসন এতদিন ভারতকে দূরে রেখেছে, সেখানে হঠাৎ করেই ট্রাম্পের দূত কেন বলছেন ভারতই আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ? বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো প্যাসিফিকে চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কোনো বিকল্প নেই। এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের সামরিক সখ্যতা বেরিয়ে চলেছে, যেটি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। একদিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছে, সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ।
বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষার সক্ষমতার জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি আমদানি ও স্থাপনার জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 7 লাখ টাকা। এই খবর যেদিন প্রকাশিত হয়েছে সেদিনই বাংলাদেশে পা রেখেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় কাজ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর গত 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানিতে কিভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা হবে তা তুলে ধরেছিলেন। দর্শক, গত 23 জুলাই 110তম কংগ্রেসের প্রথম অধিবেশনে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 নামের একটি আইন আনে ট্রাম্প সরকার, যার একমাত্র লক্ষ্য চীনের অস্ত্র বিক্রি মোকাবেলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে চীনের অস্ত্র কেনার নিরুৎসাহিত করা। কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই নীতিতে খুব বেশি সফল হতে পারছে না যুক্তরাষ্ট্র। এর বড় কারণ ভারতের সাথে দূরত্ব, আর তাতে মার্কিন উদ্বেগ বাড়ছে। দর্শক, মার্কিন উদ্বেগ না কমলেও চীন ও পাকিস্তান কেন্দ্রিক বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারতের মধ্যে কোনো উদ্বেগ নেই, এমনটাই শোনা গেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে। 13 জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, জেনারেল উপেন্দ্র ইঙ্গিত দিয়েছেন ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয়, তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল আগামী 4-5 মাসের জন্য। ভারতীয় সেনাপ্রধান বলেন, বিবেচনা করতে হবে এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। দর্শক, এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎই করেননি। এবার ভারতের সেনাপ্রধান ইঙ্গিত দিলেন, ক্ষণস্থায়ী সরকারের কর্মকাণ্ড নিয়ে খুব বেশি ভাবেন না তারা, বরং বাংলাদেশের 3 বাহিনীর সাথে ভারতের 3 বাহিনীর যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেটিও খোলাসা করলেন। তিনি বলেছেন, এই মুহূর্তে 3 বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি আরো বলেন, একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও তারা যোগাযোগ বজায় রাখছেন। ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিনিধি দলটি বাংলাদেশের মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। তিনি আশ্বস্ত করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। দর্শক, বাংলাদেশের যে তৎপরতা সেটিকে ভারতীয় সেনাপ্রধান দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা উন্নয়নের চেষ্টা হিসেবে। তিনি বলেছেন, সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করেছে, অন্যান্য দেশও করছে। আর ভারতের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দর্শক, বাংলাদেশে 1.5 বছর আগে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বিরোধিতার চরম উত্থান হলেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকার কথা এর আগেও বহুবার জানান জেনারেল উপেন্দ্র। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার ঝুট ঝামেলা দীর্ঘস্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন। দর্শক, ভারতীয় সেনাপ্রধান যদিও বলেছেন বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারত বিচলিত নয়, কিন্তু গণমাধ্যমের খবর হলো বাংলাদেশের জল ও স্থল সীমান্ত ঘিরে ভারতের নজিরবিহীন তৎপরতা বাড়ছে। 13 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, মূলত শিলিগুড়ির চিকেনিকের নিরাপত্তা আরও বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, গত 1 বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। আবার বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমান ঘাঁটিটি প্রধানত ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে, অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয়। তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে, নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এর মধ্যে ভারত এই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে।
অন্যদিকে ইন্ডিয়া টুডের খবর বলা হয়েছে বঙ্গোপসাগর উত্তর অংশে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার মুখে কৌশলগত অবস্থান মজবুত করার উদ্যোগ নিয়েছে ভারত। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। নতুন স্থাপনাটি একটি নৌ ডিটাচমেন্ট বা মূল বাহিনী থেকে আলাদা ফোর্স হিসেবে কাজ করবে, যার লক্ষ্য হবে ছোট আকৃতির আধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা। হলদিয়া বন্দর থেকে সরাসরি বঙ্গোপসাগরে ঢোকা যায়। হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে দ্রুত এই ঘাঁটি কার্যকর করা সম্ভব। বর্তমানে সেখানে একটি বিশেষ জেটি ও প্রশাসনিক ভবন তৈরির কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ হয়ে ভারতের অনুপ্রবেশ ঠেকানো এবং ভারতের জল সীমানায় চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির গতিবিধি পর্যবেক্ষণ করতে এই ঘাঁটি অত্যন্ত সহায়ক হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে চীনের সাথে সম্পর্কের কারণে আমেরিকার মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি পাকিস্তানের সাথে বেশি তহরম মহরম থাকার কারণে বাংলাদেশ নিয়ে ভারতেরও উদ্বেগ আছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহের খবর এসেছে সংবাদ মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছেন। এর আওতায় ঢাকার কাছে J-17 থান্ডার জেট ফাইটার বিক্রির প্রস্তাব রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। যদি অন্তর্বর্তী সরকার গত 17 মাসে হরে দরে সবাইকে বলে যাচ্ছে বিমান কেনার কথা। প্রথমে চীন থেকে যুদ্ধ বিমান কিনতে চেয়েছে, তারপর ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য MOU স্বাক্ষর করেছে, এরপর সবশেষ পাকিস্তান থেকে কেনার কথা সামনে এসেছে। অথচ এই যে যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ, সেটি ছিল বিগত সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ এজন্য ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছিল। এইগুলোর অধীনে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে 5 বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছিল। এমনকি তখন সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছিল চীন থেকে। আওয়ামী লীগ সরকারের আমলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম পরিচিতি ঘটে বাংলাদেশে। প্রশ্ন হলো, তখন চীন থেকে অস্ত্র কেনা নিয়ে আমেরিকার উদ্বেগ ছিল না, এখন কেন দেশটির উদ্বেগ বাড়ছে? আর একই সময় বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারতের তৎপরতাও নজিরবিহীনভাবে বাড়ছে। আবার সার্জিও গোর নতুন করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ভারতে তার ইনিংস সূচনা করেছেন। বাংলাদেশের ব্রেন্ট ক্রিস্টেনসেনও তার চীন বিরোধী বার্তা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। প্রশ্ন হলো, কূটনীতিকদের পুরনো যে সমীকরণ, এই অঞ্চলে ভারত ও আমেরিকার স্বার্থ অভিন্ন হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি আর রাজনীতির সমীকরণ যে পাল্টে যেতে পারে, তার শুরু কি শিগগিরই হবে? যদি তাই হয়, তাহলে তার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও পড়বে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বিএনপি বনাম জামাতের লড়াই, কিন্তু ঘটনা আসলে এত সরল নয়। কারণ একটু গভীরে তাকালেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ, নেতারা কেউ জেলে, কেউ পলাতক। শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। কাগজ কলমে আওয়ামী লীগ শূন্য, কিন্তু রাজনীতিতে তো শূন্য বলে কিছু হয় না। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ভোট এখনো মাঠে দাপট দেখাচ্ছে। বলা যায় খেলছে না, কিন্তু বল এখনো তাদের হাতেই। ডিসেম্বরের শুরুতেই যখন ইএএসডির জরিপ বের হয়, তখন বিএনপি আর জামাতের ব্যবধান ছিল মাত্র 4%। মানে তখনও ম্যাচ হাড্ডাহাড্ডি। কিন্তু 1 মাস ঘুরতে না ঘুরতেই নতুন জরিপে দেখা গেল দৃশ্যপট পুরো উল্টে গেছে। বিএনপি 70%, জামায়াত 19%, আর 77% মানুষ বলছে সরকার গড়বে বিএনপি। শুনতে মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ, কিন্তু এখানেই টুইস্ট। এই 70% আসলে বিএনপির একার শক্তি নয়। তাই প্রশ্ন উঠছে, এই 70% কি সত্যি বিএনপির নিজস্ব শক্তি, নাকি এটি আওয়ামী লীগের ফেলে যাওয়া সেই সব ভোট? আওয়ামী লীগের ভোটের ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার। 1991 থেকে 2008 পর্যন্ত 4টি গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 30 থেকে 48%-এর মধ্যে। 2014 থেকে 24 সালের বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিলে আওয়ামী লীগের প্রকৃত ভোট বেস ছিল গড়ে 35 থেকে 45%। এই বিশাল জনগোষ্ঠী আজ রাজনৈতিকভাবে অনাথ। তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারছে না, আবার বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলকেও তারা আদর্শগতভাবে আপন ভাবছে না। তারা তাকিয়ে আছে কে জিতবে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গেলে তারা নিরাপদ থাকবে, এসবের উপর। এদের এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর আচরণ বারবারই সুবিধাভিত্তিক। দেখা গেল শেষ মুহূর্তে এই আওয়ামী লীগ ভোটাররা ভোট দিল, তাও আবার বিজয়ী পক্ষকেই। এই কারণেই জরিপে উঠে আসা বিএনপির 70% ভোট, মানে আওয়ামী ভোটের বড় একটা দল এখন আপাতত বিএনপির ছায়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছায়া বদলাতে সময় লাগে না, আর সেই ভোটের জন্য এখন মাঠে চলছে নীরব কারাকারি। বিএনপি যে এই মুহূর্তে এই আওয়ামী ভোটারদের চটাতে চাইছেন না, তার জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তে তারেক রহমান। তিনি দেশে ফেরার পর থেকে একবারও আওয়ামী লীগের বিপক্ষে মুখ খোলেননি। আর এতে আওয়ামী ভোটাররা যে বেশ আস্থা পাচ্ছে, তাও অস্বীকার করার সুযোগ নেই। তবে রাজনীতির মারপ্যাচ অতটাও সহজ নয়।
এজন্য মুখে যাই বলুক জামায়াত স্থানীয় আওয়ামী কর্মীদের সঙ্গে চা খাচ্ছে, বোঝাপড়া করছে, এমন কথাও কিন্তু চাউর। জাতীয় পার্টি সুবিধাবাদী ভোটার ধরছে, স্বতন্ত্ররা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাচ্ছে। সবাই জানে এই আওয়ামী ভোট ছাড়া সরকার গড়া কঠিন, কিন্তু এখানেই বিএনপির জন্য মজা আর বিপদ একসাথে। ক্ষমতার গন্ধ পেতেই দলের ভেতরে শুরু হয়েছে ধাক্কাধাক্কি। সাবেক আওয়ামী লীগারদের দলে ঢোকানো পুরনো বিএনপির ত্যাগীরা ক্ষুব্ধ। মনোনয়ন নিয়ে দর কষাকষি, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর প্রস্তুতি, ফলে আওয়ামী ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আর সেই ফাঁকে জামায়াত বা শক্তিশালী স্বতন্ত্ররা হেসে হেসে আসন তুলে নিতে পারে। জরিপে 70, কিন্তু ব্যালটে গিয়ে অনেক জায়গায় সেটা 55 বা 50 হয়ে যাওয়া অসম্ভব নয়। এর সঙ্গে আছে আরেক নাটক, ভোট না দেওয়ার ঢেউ। সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে এক জরিপ চালিয়েছে, যেখানে দেখা গেছে 53% ব্যবহারকারী বলছেন তারা ভোট দেবেই না। অথচ ইএসডির সেই জরিপে এই সংখ্যাটা 0.2%। আসলে কে ভোট দেবে দেবে না তা এখনো স্পষ্ট না হলেও একটা বিষয় নিশ্চিত যে এসব জরিপের গ্রহণযোগ্যতা আসলেই কতটুকু বাস্তবসম্মত সেটাই এখন প্রশ্নবিদ্ধ। শহুরে তরুণ আর মধ্যবিত্তরা ছিল 2024-এর গণ অভ্যুত্থানের ফুয়েল। তারা এখন বলছে পুরনো রাজনীতি নয়, আমরা আসল সংস্কার চাই। তারা যদি ভোটে না আসে তাহলে যে সরকারই আসুক তার গায়ে নৈতিক বৈধতার ঘাটতি লেগেই থাকবে। তার উপরে আছে একই দিনে নির্বাচন আর জুলাই সনদে গণভোট। সরকার চায় হ্যাঁ ভোট, সেজন্যই প্রচারণা চালাচ্ছে। ফলে অনেক মানুষ সংসদ হয়ে বিএনপি বা জামায়াত এনসিপিকে ভোট দিলেও কিন্তু গণভোটে আটকে দিতে পারে। মানে পছন্দের দলকে ভোট দিয়ে নতুন সরকার আনবে ঠিকই, কিন্তু সংস্কারের স্টিয়ারিং বা হুইল সেই সরকারের হাতে পুরোপুরি থাকবে না। সব মিলিয়ে ধরেই নেওয়া হচ্ছে 2026 সালের নির্বাচন কোনো সাদামাটা ক্ষমতা বদলের গল্প হবে না। এটা একটা বড় ভোটের পুনর্বন্টনের খেলা, যেখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া 35 থেকে 45% ভোট ঠিক করবে কে রাজপ্রাসাদে ঢুকবে। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু রিমোট কন্ট্রোল এখনো তাদের ভোটারদের হাতেই। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।